এদিকে দুপুরের পরেই ফের রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ, জামাত বিএনপি ভয়াবহ সংঘর্ষ। তারেক রহমানের ডেডলাইন ঘোষণা করলো জামাত, শিবির পতন ঘণ্টা বেজে উঠল বিএনপি সরকারের। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দোষে শহীদ পরিবারের কথা বলেন না। আপনাদের মাতৃভূমি রক্ষা করার জন্য যদি কারণ আমরা রাজাকার হয়, তাহলে আমি রাজাকার। এটা বিএনপি কোনোদিন পাস করবে না, কারণ বিএনপি ক্ষমতা এসছে কার কাছে? ভারতের কাছে। কি দিয়ে? দস্তখত দিয়ে। যে নাটকীয় গল্প গত কয়েকদিন ধরে আপনারা শুনছেন, তার পেছনের আসল সত্যটা শুনলে আপনি চমকে যাবেন। অন্যদিকে এমন ভাবে সজ্জিত করছে যাতে তারা শর্তগুলো উপর চাপিয়ে দিতে পারে। মূলত একটা সিগন্যাল দিচ্ছে যে হয় শর্ত মানো, না হলে যে কোনো মুহূর্তে আক্রমণ ধেয়ে আসবে। জামাত শিবিরের সাথে পুলিয়ে উঠতে পারছে না তারেক জিয়া। বিএনপি শুরু অলরেডি নরম হয়ে এসেছে। জামাতের আন্দোলনে বিএনপি ভয় পেয়েছে। দিন শেষে চারদিক থেকে কঠিন চাপে পড়ে জামাতের দাবি বিএনপি মেনে নিতে বাধ্য হবে। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাদী খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটি তো সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মির্জা ফখরুল থেকে শুরু করে সালাউদ্দিন থেকে শুরু করে এবং বড় গলায় যিনি কথা বলছেন পার্থ সাহেব, আমরা তাদের যখন আগের বক্তব্যগুলো দেখি এবং বর্তমান বক্তব্য যখন মিলাই, আমরা তাদের প্রতারণা রাজনীতি দেখতে পাই, আমরা তাদের বিচারের রাজনীতি দেখতে পাই। বিএনপি মানে বিশ্বাসঘাতক, বিএনপি মানেই বেঈমান। সে কথা দিয়ে কথা রাখে না। আমাদের কইতে হয় তুসকো ইজাহার मोहब्बत की कसम इतना बता, जुलाई सनद मानना ही नहीं था तो बेवफा दस्तखत क्यों किया ওয়াফা के कागज पर? তোর ভালোবাসার কসম এতটুকু বল, জুলাই সনদ যদি নাই মানিস, এই বিশ্বাসঘাতক, সে বিশ্বাসের সেই কাগজে দস্তখত করেছিলি কেন? এবার তো অনুরোধ করলাম, এবার অন্য কিছু করলাম না। বাট সামনে সময় আসবে ইনশাল্লাহ, এই দেশে সময় আসবে, পাঁচটার নিচের চামড়া অগ্নির মতো লাল হয়ে যাবে। সেই দিন যেদিন আসবে সেটা খুব ভয়ঙ্কর হবে। তার আগে আশা করি সরকারকে আমরা চাই না বেকায়দায় ফেলতে, মব সৃষ্টি করতেও চাই না, কোনো হুমকিও দিতে চাই না, কিছু দিতে চাই না। কে চাঁদাবাজ? আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই যে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ওই সংস্কারের আগে নিজের দলে একটু সংস্কার করেন। মাননীয় প্রধান বলছি, আপনি দলের নেতাদেরকে বলেন চামচামি কম করো, সত্য ঘটনা পাবলিককে বোঝাও। কারণ পাবলিক কিন্তু এখন সেই আগের পাবলিক নাই যে একটা টেলিভিশন বিটিভি যা দেখাইবো আমরা তাই দেখুন সেটাই। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে বা নির্ভর করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপির নিজেদের লোকেরাই বিএনপি সরকারকে জয় বাংলা করবে, অন্য কাউকে লাগবে না। চারদিকে নানান ঘটনা শুরু হয়ে গেছে। তবে আপনারা দেখছেন যে বিএনপির পোর খাওয়া অ্যাক্টিভিস্টরা বলতে শুরু করেছেন যে বিএনপির পক্ষে কথা বলার কোনো পয়েন্টই তো পাচ্ছি না, কি আর বলবো। ছাত্র দল নেতারা পদত্যাগ শুরু করেছেন যে এই বিএনপির সাথে কন্টিনিউ করা সম্ভব না। তারা প্রতারণা করছে, তারা তথ্য গোপন করছে, জাতীয় দুর্যোগ মহামারী গোপন করছে। এগুলো বিএনপি পতনের আলামত। আবার আমি একটা প্রেডিকশন করি, বিএনপি যেরকম নিজেদের নিয়োগকৃত কিছু লোককে নিয়ে খুব আক্ষেপ করেছে অতীতে, যেমন বিএনপি ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানিয়ে খুব আক্ষেপ করেছে, যেমনটা এখন আওয়ামী লীগ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়ে আক্ষেপ করছে। আওয়ামী লীগের লোকজন বলছে যে এই রাষ্ট্রপতি যদি আমির হোসেন আমু কিংবা তোফায়েল আহমেদকে বানানো হতো, তাদেরকে কারেন্টের শক দিয়েও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা বলানো যেত না, শেখ হাসিনা ফেসিস্ট, আওয়ামী লীগ ফেসিস্ট কথা বলানো যেত না। এবং একটা অঘটন তারা ঘটাতে পারতেন বা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে নানান কিছু করতে পারতেন, হয়তো প্রয়োজনে জেলে যেতেন। কিন্তু এখন দেখেন যে এই রাষ্ট্রপতি কি কাজটা করলো, আওয়ামী লীগের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে ফেসিস্ট বানিয়ে দিয়েছে। আওয়ামী লীগের লোকজন খুব আক্ষেপ করছে যে এই চুপ্পু, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সরকারি চাকরি করেছে, সেখান থেকে ধরে এনে রাষ্ট্রপতি বানানো হলো, এটা শেখ হাসিনা একটা ভুল ডিসিশন ছিল। আক্ষেপ করছে অনেকে, শেখ হাসিনা নিজেও ডেফিনেটলি অনুতপ্ত। কারণ আমি শেখ হাসিনা মনে করছেন যে আমি এই চাটুকারকে আমার পায়ে ধরে নিয়ে যে ধন্য হতো তাকে আমি রাষ্ট্রপতি বানিয়েছি যাতে আমার কথা উঠে বসে, আর এখন আমাকে বলে ফেসিস্ট। খুব আক্ষেপ করছেন ডেফিনেটলি। ঠিক তদ্রুপ বিএনপি ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানিয়ে আক্ষেপ করেছে যে একজন বিশ্ববিদ্যালয়ের মাস্টার, ওইভাবে বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিল না, প্রতিকূল পরিবেশ ফেস করার কোনো অভিজ্ঞতা ছিল না, তাকে রাষ্ট্রপতি বানিয়েছে। তো সেও কিন্তু এক পর্যায়ে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, কিছুই করতে পারেনি। আমি ইয়াজউদ্দিনের জানাজাও বিএনপি যাই, ইয়াজউদ্দিনকে স্মরণ করেন, অথচ বিএনপি রাষ্ট্রপতি ছিল। এই জন্য বিএনপি আওয়ামী লীগ দুই দলের একটা পারসেপশন, একটা উপলব্ধি, যে না, রিয়ালাইজেশন যে একদম পোর খাওয়া রাজনীতিবিদদের রাষ্ট্রপতি বানানো উচিত, এটা ঠিক হয়নি এই ধরনের ব্যক্তিদের রাষ্ট্রপতি বানানো। দর্শক, মঈনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়ে বিএনপি খুব আক্ষেপ করেছে। সেই মঈনুল আহমেদের হাতে বিএনপি আসল মারাটা খেয়েছে। বিএনপির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে এবং 17 বছর নির্যাতিত হয়েছে, তারেক রহমান কোমর ভেঙে গেছে। বিএনপি যাকে সেনাপ্রধান বানিয়েছেন তার কারণে তিনি এই কাজটা করেছেন। অথচ বিএনপি সরকার খালেদা জিয়াই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মঈনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছিলেন।
সাইদ ইস্কেন্দারের কথা কিংবা বিএনপির কিছু আত্মীয় স্বজনের কথা। ঠিক তদ্রুপ এই মেজর হাফিজকে স্পিকার বানিয়েছেন, একদিন বিএনপি আক্ষেপ করবে এবং বিএনপিকে জয় বাংলা করে দিতে এই মেজর হাফিজ কোনো না কোনোভাবে ভূমিকা পালন করবে। মেজর হাফিজের ইতিহাসই এটা। কনভেনশনাল বিএনপির বিরুদ্ধে সবসময় তিনি এটা ভালো দিক আছে, তিনি ভালো লোক। আমি এদিক থেকে, তিনি ভারতপন্থী লোক হলেও এদিক থেকে ভালো। এবং তারেক রহমানের কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না। তারেক রহমানের অন্যায় এবং বেয়াদবি, স্বজনপ্রীতি এগুলোর বিরুদ্ধে তিনি জোরালো ভাই বলতেন। আহ্বানের বিরুদ্ধে মেজর হাফিজ বলতেন। তার মানে তিনি লোক কিন্তু ভালো। কিন্তু এই ভালো লোক ভালো আচরণ করতে গেলে এটাই প্রচলিত বিএনপিকে জয় বাংলা করবে। মেজর হাফিজকে স্পিকার তারেক রহমান বানাননি, এটা কোনো অদৃশ্য শক্তি তাকে বানিয়ে দিয়েছে এবং তারেক রহমান এটা মেনে নিতে বাধ্য হয়েছে। যদি মেজর হাফিজকে স্পিকার বানানোর কোনো প্রকৃত ইচ্ছা বা পছন্দ হতো তাহলে তাকে আগে মন্ত্রী বানাতেন না, তাহলে তাকে স্পিকার বানানোর জন্য আগে রেখে দিতেন, সময় মতো ঘোষণা করে দিতেন। এই তো দর্শক, বিএনপি নিজেদের লোক এই মেজর হাফিজ একদিন বিএনপিকে জয় বাংলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেজর হাফিজের কথাবার্তা লাইন সাইজ কিন্তু ভালো না। স্পিকার হওয়ার পরও একবার মুখ ফসকে হাওয়া ভবনের কথা বলে ফেলেছেন। স্পিকার হওয়ার পর জিয়াউর রহমানের খালেদা জিয়ার মাজার জিয়ারত করে বের হয়ে হাওয়া ভবনের কথা বলেছেন। গণভবনের জায়গায় হাওয়া ভবন এসে যায়, মানে হাওয়া ভবনের প্রতি তার প্রচন্ড ক্ষোভ, এই কারণে ওটা এসে যায়। দর্শক, তিনি এখন বলছেন অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়। এখন অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে, এটা ইন্টারিম গভর্নমেন্টকে বলছে, ইউনিশ সরকারকে বলছে, তারা অদক্ষ, যার ফলে তারা এই করতে পারে সেই করতে পারে ইত্যাদি। কিন্তু আমি কিয়াস করছি, এই মেজর হাফিজ একদিন বলবে যে বিএনপি সরকার অদক্ষ সরকার, তারেক রহমান অদক্ষ প্রধানমন্ত্রী, যার কারণে আজকে এই অবস্থা। বিএনপি যখন বেকায়দায় পড়বে, তুমুল গণতন্ত্রের মুখে পড়বে, তখন দেখবেন যে মেজর হাফিজ বলে নিচ্ছে যে অদক্ষ তারেক রহমানের কারণে আজকে এই অবস্থা, আমি ভাই জনগণের সাথে আছি। দেখবেন, এবং আরো বিএনপি অনেক, এই যে অলরেডি পদত্যাগ করা শুরু করেছেন অনেকে, এটা কোথায় গিয়ে ঠিক কল্পনা করতে পারবে না। আমি একটা প্রেডিকশন আগে থেকে করছিলাম, এখন আমি সেই প্রেডিকশনের উপর ইস্তেকামত আছি যে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে ধ্বংস হবে, যেরকম আওয়ামী লীগ হয়েছিল। বিএনপি ভালো হতে পারবে না, ভালোভাবে চলতে পারবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারছে না। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত আমিরুদ্দিন আহমেদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি। না, অন্তর্বর্তীকালীন সরকারের যে রিয়ালিটি, যে সীমাবদ্ধতা, তাতে তারা যা করেছে, ইউনূস যা করেছে, ওই জায়গায় যদি মেজর হাফিজকে প্রধান উপদেষ্টা বানানো হতো, তার 100 ভাগের 1 ভাগও করতে পারত না। একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কার্যত, যেখানে বেশ কয়েকদিন প্রশাসন ছিল না এবং পদে পদে বাধা, তারপরে যা করেছে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। হ্যাঁ, কিছু দুর্বলতা আছে, কিছু দুর্নীতি হয়েছে, সেটা বাংলাদেশের যে কোনো সরকারের তুলনায় কম। আসিফ মাহমুদ কিছু দুর্নীতি করেছে, কিন্তু সেটা বিএনপির চেয়ারম্যানদের চাইতেও কম। আসিফ মাহমুদ যদি 100 কোটি টাকা দুর্নীতি করেন, বুঝবেন যে বিএনপির জেলা পর্যায়ের নেতারা ওর বেশি করে। আর দুর্নীতি করলে এরকম 2-1 ব্যক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের, ব্যাপকভাবে না। অনেক উপদেষ্টা ছিল একদম জিরো দুর্নীতি, কিন্তু বিএনপির জিরো দুর্নীতি একজন দেখান পারলে আপনি পাবেন না। আর তখন তো দুর্নীতি নিয়ে কথা হতো, এখন তো কথাই হয় না, অথচ দুর্নীতি ঠিকই হয়। তো মেজর হাফিজ আরো যেসব কথাবার্তা বলছেন, যে এই যে বিরোধী দল সরকারের দলের কিছু সমীকরণ দেখিয়েছে, তো বিরোধী দল চায় কালকেই সরকারের পতন হোক, আবার একটা নির্বাচন হোক, এটা তো হবে না, অমুক তমুক, এই কথাগুলো কেমন যেন অগোছালো এবং এর যে কথা ধরন, অতীতের স্পিকাররা এই টাইপের কথাবার্তা বলতেন না। তা আমার তো মনে হয় যে একটা ভয়াবহ ক্রাইসিসের মধ্যে এই মেজর হাফিজকে কিনা প্রধান উপদেষ্টা বা এরকম কিছু বানানো হয়। বিএনপি সংস্কার আবার যদি সংস্কারপন্থী বা এরকম কোনো ব্যতিক্রমী চলে আসে, তখন বিএনপিকে ধ্বংস করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মেজর হাফিজ। অতীতে যারা বিএনপি ধ্বংস করতে চেয়েছিল তারা কেউই নাই সংস্কারপন্থীদের নামে, যেমন এম সাইফুর রহমান, ব্যারিস্টার মজনু আহমেদ ছিলেন, আর অনেকে ছিলেন সংস্কারপন্থী ছিলেন। সংস্কারপন্থীরা এখন অনেকে কিন্তু মন্ত্রী। তবে মেজর হাফিজ বিএনপিকে সংস্কার করে ছাড়বেন, আর বিএনপি সংস্কার যেটা, ওটা বিএনপি ধ্বংস বা বিএনপি বিলীন এরকম একটা পর্যায়ে আসবে। আসসালামু আলাইকুম। এই যে জুলাই আন্দোলন হয়েছিল 24-এর 36 দিনের আন্দোলন, এই 36 দিনের আন্দোলনে আপনারা জানেন অনেকের প্রাণ গেছে, অনেকে আহত হয়েছেন, অনেক যুদ্ধ আহত সৈনিকরা এখনো হসপিটালে পড়ে আছে, অনেকে তো চলেই গেছেন দুনিয়া ছেড়ে দিয়ে। এটা কেন করছিল? শুধু কি শেখ হাসিনাকে সরানোর জন্য, শেখ হাসিনাকে সরাইয়া আনার যে কেউকে আনার জন্য? না, শুধু এর জন্য না। এটা করা হয়েছিল এই জন্য যে শেখ হাসিনা 17 বছরে যে নিয়মে দেশ চালাচ্ছে, যে আইনের মাধ্যমে দেশ চালাচ্ছে, সেই আইন সেই নিয়মের মধ্যে মরিচিকা পড়ে গেছে। সেই মরিচিকাকে ঘষা মাজা করতে হবে, বলে ওটাকে পরিষ্কার করতে হবে। মানে যে আইনের দেশ চালাইছেন সেই আইনের দেশ চলতে পারবে না, কারণ যে আইনের দেশ এতদিন আপনারা চলেছেন ওর মধ্যে আপনাদের একটা বিরাট হেরম এসে গেছিল যে আমরা যাইছে তাই করতে পারবো, কারণ সংবিধান আমাদের সমস্ত কিছু করবার ক্ষমতা দিছে। এই জুলাই আন্দোলনের 18 কোটি মানুষের একটাই কথা ছিল, তুমি যাও, আমরা নিজেরা ভোট দিয়ে আরেকটি দলকে আনবো যাকে পছন্দ করি, সেই দল সমস্ত পুরনো যত অপসংস্কৃতি আছে, অপব্যাখ্যা আছে, অপ আইন আছে, সবগুলোকে আমরা সংস্কার করব। সংস্কার করে আমরা একটা নতুন সরকার আনবো, যার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছিলেন যে আমি সংস্কার করব, বিচার করব, তারপর নির্বাচন দেবো। সেটা নিয়ে অনেক আলোচনা বন্ধুরা, আমাদের তৎকালীন প্রধান উপদেষ্টাকে কে বা কারা কিভাবে দেশ চালাইতে দিচ্ছে সেটা আপনারা জানেন। একটি মুহূর্তের জন্য তাকে থাকতে দেয় ঠিক মতো, ডিস্টার্বের উপর ডিস্টার্ব। এই শেষ পর্যন্ত উনি লন্ডনে গিয়ে নির্বাচন একটা ডেট ফিক্স করলো। অথচ দেখেন গত পরশুদিন সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে যমুনার যে সরকার ছিল, তার মানে ডক্টর ইউনূসের যে সরকার ছিল, তার কাছে একটি দল ছিল তার অন্তরে, দ্যাট মিনস উনি মিন করছে এনসিপি, একটি দল ছিল যমুনা কিনারে, তার মানে উনি মিন করছেন জামাতে ইসলামী। কিন্তু ওইটা বলেন না যে আরেকটি দল ছিল উনার আত্মার ভিতরে, সেটা হলো বিএনপি। বন্ধুরা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার ছিল সেখানে শুধু জামাতের লোকজনই ছিল না, আপনারা জানেন। সেই সরকারটা যখন করা হয়েছিল তখন
বিএনপি জামাত থেকে বিভিন্ন এই দুই দল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগ দেওয়া হয়েছিল। এর বড় প্রমাণ আমাদের বর্তমান আইনমন্ত্রী তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, বুঝলে গেলে তো চলবে না, এরকম আরো অনেক আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসিও তাদের ছিল, অনেক ডিসি ছিল, অনেক এসপি ছিল। শুধু প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার একজনকে যমুনাকা কিনারে, একজনকে যমুনাকা আন্ডার রাখেন নাই, একজনকে ভিতরেই রাখছিলেন, ছিলেন আপনারা। এবং আপনারা কিন্তু শেষ পর্যন্ত সেই ইলেকশনটাই আনছেন। অন্যরা পারেন ওই কিনারে, আর ভিতরে যারা ছিল তারা কিন্তু পারেন ইলেকশন আনতে, আপনারাই আনছেন। এই কারণে আপনাদের কেন ইলেকশন আনছেন? যে আমরা ইলেকশন করলে জিতবো, সরকার গঠন করবো, করেন, আমরা তো কোনো আপত্তি নেই। আমরা কি চাইছি? যে সরকারই আসুক, আওয়ামী লীগ যাওয়ার পরে যে সরকারই আসুক, সংস্কারগুলো করুক, যে জিনিসগুলোতে জং ধরে আছে সেই জংগুলো পরিষ্কার করেন। আপনারা করবেন না, এটা আপনারা এখন বলতেছেন। যদিও ওই সময় যখন এই সংস্কার নিয়ে কথা হচ্ছিল, যখন ওই ঐক্য পরিষদ বসছে বিভিন্ন দলকে নিয়ে, সংবিধান সংস্কার পরিষদ যেন ছিল তখনকার, জাতীয় ঐক্যমত পরিষদে যে পয়সা অনেক অনেক কথা বলছেন, বাইরে এসে আবার স্টেট বলে দিচ্ছেন আমরা যদি পাওয়ারে যাই তাহলে এইসব সংস্কার মানবো না। এটা তখন বাতকি বাদ ছিল, এটা তখন অনেকে বিশ্বাস করতো, অনেকে বলতো এটা একটা বিচ্ছিন্ন কথা, এটা দলীয় কথাবার্তা না। একজন মানুষ বলতেই পারে, একজন নেতা বলতেই পারে, কিন্তু সেটা দলীয় বার্তা তো ছিল না। কিন্তু গত পরশুদিন সংসদে বিএনপির মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব পরিষ্কার ভাষায়, পরিষ্কার বাংলায় বলে দিয়েছেন সংস্কার আমরা মানবো না। আমরা সংস্কারের ব্যাপারে তখন রাজি হয়েছিলাম জাস্ট ইলেকশনটা করার জন্য। এটা কি বিএনপির দলীয় কথা? এটাকে বিএনপি ওন করে? এটার বিরুদ্ধে বিএনপি নতুন করে কোনো রিজল্ট দিবে যে না 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 এটা আমরা বলি যে এটা সালাউদ্দিনের নিজের কথা, এটা আমাদের দলের কথা না? যদি তাই না হয় তাহলে পরিষ্কার জুলাই হ্যাজ থ্রোন টু দ্য ডাস্টবিন, জুলাই সমাধান হবে না। তার মানে আপনারা একটা স্বৈর শাসককে সরাইয়া আরেকটা শাসক আনছেন, সেই স্বৈর শাসকের সময় যে নিয়মে দেশ চলতো সেই নিয়মে দেশ চলবে। এটা কি বাংলার 18 কোটি মানুষ মেনে নিবে? সালাউদ্দিন স্যার এটা মেনে নিবে না। আপনি গতকালকে এই কথা বলে এটাই প্রমাণ করে দিয়েছেন যে আপনারা জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আপনারা জুলাই সনদকে ওন করেন না। আগে অনেকেই বলছেন, আমরা সেগুলো বাদ দিছি, কালকে একটা সংসদে দাঁড়িয়ে বলছেন আপনারা জুলাই সনদকে ওন করেন না, শুধুমাত্র ইলেকশনটা করবার জন্য তখন সংস্কার এই সমস্ত কথাগুলো মানুষের ঐক্য পরিষদে গেছেন এবং তাদের সাথে আপনারা মিল মহব্বত করে জাস্ট ইলেকশনের জন্য ওয়েট করছেন। আমরা একটু ওনার শেষ কথাটা একটু শুনি, কারণ অনেকে হয়তো শুনেন নাই। যারা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলে যাই। যখন অবৈধ এই এর চেয়ে বড় কোনো কথার প্রয়োজন নেই, তাই না? যে ওনারা এই জুলাই সনদকে তখন মেনে নিয়েছেন নির্বাচনের স্বার্থে। এরপর আপনারা যারা এই জুলাই সনদ করেন, যারা বলেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ না হলে এই দেশ এগোবে না, জুলাই সনদ না হলে এই দেশে যত রকম অপকর্ম অপকীর্তি আছে এগুলো শেষ হবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে না, পুলিশ তার সংস্কার করতে পারবে না, তার বিচার বিভাগ যেমনটি ছিল তেমনটি থাকবে, দুর্নীতি দমন কমিশন যা ছিল তাই থাকবে। তার ফল প্রমাণ তো সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়ায় বলে দিচ্ছেন ইট উইল নেভার বি চেঞ্জড। মানে জুলাই সনদ তারা যে নোট অফ ডিসেন্ট গুলো দিচ্ছেন সেইটা যদি আপনারা মাইনা নেন, মানে বিরোধী দল, যে ঠিক আছে আপনাদের নোট অফ ডিসেন্ট সহই আমরা জুলাই সনদ মানছি, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে। নোট অফ ডিসেন্ট গুলো তো মারাত্মক, আপনারা অনেকেই জানেন, এটা আর পেশাল করতে চাই না। যেগুলো নোট অফ ডিসেন্ট ওনারা দিচ্ছেন এইগুলাই দেশের সমস্ত বড় সমস্যা, এইগুলাই ওই যে মরিচিকা ধরা আইন, সেগুলো তো ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। ওনারা কিন্তু অনেকগুলো জুলাই সনদের 90-93টা পাশ করে দিচ্ছে, যেটা সব দল মিলে রাজি, এই সব দল মিলে রাজি যে অনুচ্ছেদ গুলো ছিল এটা তো একটা নর্মাল অনুচ্ছেদ, যেখানে সমস্যা ছিল, যে সমস্যার জন্য, যে ক্ষমতার জন্য শেখ হাসিনা 17 বছর দেশকে রুল করছে, যে আইনগুলা বলবৎ করে উনি দেশকে কুক্ষিগত করে রাখছে, সেরকম 4-5টা সংস্কারই তো আমাদের দরকার ছিল। সেরকম 4-5টা সংস্কার করবার জন্য আমরা কিন্তু মানে বাংলাদেশের 18 কোটি মানুষ তখন এই আন্দোলনে নামছে। সেটা মানে আবার বৃদ্ধ বনিতা, তারা শুধুমাত্র হাসিনাকে হটাও আর যে কাউকে নিয়ে আসা নিয়ে একটা ইলেকশন দিয়া যেন তোমরা একটা সরকার গঠন করো, এটা কিন্তু চাই নাই। যে সরকারই আসুক আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের আপত্তিটা একটি জায়গায়, যে আপনারা যারা এসছেন তারা পুরনো নিয়মগুলোকে বহিষ্কার করে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা নতুন আইন করে দেশ শাসন করেন। স্বপ্ন কি সার্থক হবে? আর কোনো সুযোগ আমি দেখছি না। এবং এখানে মনে রাখতে হবে, কথাগুলো বলেছেন বিএনপির একদম সর্বোচ্চ লেভেলের নেতা সালাউদ্দিন আহমদ সাহেব, পদমর্যাদায় উনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সংসদে আমরা তাকে যেভাবে দেখেছি তাতে আমরা জানি বিএনপির নেক্সট টু প্রাইম মিনিস্টার সালাউদ্দিন সাহেব, উনি দায়িত্ব নিয়ে বলছেন এটা ওনার দলেরই কথা। আপনারা দেখবেন এটা নিয়ে বিএনপি আর কোনো কথা বলবে না। বিএনপি বলবে না যে না 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 আমরা সালাউদ্দিন সাহেব এটা তার ব্যক্তিগত কথা বলছেন, আমরা দল থেকে সংস্কারের ব্যাপারে এই করছি, কিচ্ছু বলবে না। 100% শিওর থাকবো। সালাউদ্দিন সাহেবের ভাষণ শুনে অনেকেই কালকে দেখলাম খুশি, অনেকেই বলছেন আরে তুখর রকমের ভাষণ উনি দিচ্ছেন। হ্যাঁ, সত্যি কথা দিয়েছেন তো, কারণ ওনার চেহারা সুন্দর, উনি হাত পা দাঁড়িয়ে মডারেশন চেঞ্জ করে এই হাই ভলিউমে চলে যায়, আবার হেসে দেয়, আবার আস্তে করে নতুন করে শুরু করে, সুন্দর চেহারার মানুষ, ভালোই লাগছে। অনেকগুলো কথা উনি বলছেন, অনেক তিরস্কার উনি করেছেন বিরোধী দলকে, অনেকভাবে অপমানিত করেছেন, কিন্তু সেই অপমানগুলো আপনাকে বুঝতে হবে।
বিরোধী দলে যারা বসে আছে তারা নিশ্চয়ই বুঝেছেন, যখন ছায়া সরকার নিয়ে কথাটা বলেছেন, আমার নিজের খুব একটা কথাটা ভালো লাগেনি যে আপনারা একসময় ছায়া সরকার হতে চান, যে মন্ত্রী ভাব দেখা যাবে না, উজিরকে মাফিক। ছায়া সরকার কিন্তু শুধুমাত্র বাংলাদেশে যে আলোচনা হচ্ছে সেটা কিন্তু নয় বন্ধুরা। আপনারা জানেন ওয়েস্টমিনিস্টারে মানে ইংল্যান্ডে ছায়া সরকার আছে বহু বছর যাবৎ, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে। এটা কথা কোনো অপরাধ নয়। ছায়া সরকার মানে এই নয় যিনি ছায়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন উনি যে সালাউদ্দিন সাহেবের কোলে বসে বসে দেশ চালাবেন, না, নট দ্যাট। সেখানেও তিরস্কার করে কথা বলেছেন। অনেককে অনেক ধরনের মজা করে মানে যোগ করে করে আপনি এমন বাস দিয়েছেন যেটা হয়তো আমার বলে সংসদে দেওয়া যায়, কিন্তু সেটা শুভনীয় নয়। এখন আপনারা অনেকেই বলছেন যে বিএনপির সালাউদ্দিন সাহেব না শুধু অন্যান্য নেতারা এই যে বিরোধী দল এবং এনসিপি কে ধুয়ে মুছে নদীকা কিনারে ফেলে দিচ্ছে, জনগণ কোনো কথাই বলতে পারে না, সমস্ত কথা বলছে বিএনপির লোকজন। হ্যাঁ বলেছে, তাদের হাতে ক্ষমতা তাই তো বলবে। আর বিরোধী দলের নেতা যিনি আছেন শফিক সাহেব, উনি তো উচ্চস্বরে কথাই বলতে পারেন না, উনি তো অভিনয় করতে পারেন না। উনি দাঁড়িয়ে মানে সুন্দরভাবে মিষ্টি ভাষায় ধীরে ধীরে যে কথাগুলো বলেন সেগুলো আমার মনে হয় খুব একটা এফেক্টেড হয় না সরকারি দলের এমপিদের মধ্যে। কিন্তু সরকারি দলের এমপিরা যেভাবে তীর ছুড়ে দেন, প্রতিটা তীর এসে লাগে এই বিরোধী দলের বিভিন্ন এমপিদের বুকে। আপনারা সেই তীর কিভাবে প্রোটেকশন দিবেন, সেই তীর কিভাবে ছুড়ে আপনারা মারবেন সেগুলো শিখে আসুন। এইভাবে সংসদ চলতে পারে না যে একটি দল, সরকারি দল প্রতি মুহূর্তে আপনাদেরকে তীর ছুঁড়ে ছুঁড়ে তীর বিদ্ধ করবে, আপনারা শুধু ছটফট করে আবার বাড়িতে চলে যাবেন, কিছু বলবেন না, তা কিন্তু হয় না। আপনাদেরকে বলতে হবে। একটু মিন করে যদি কথা বলেন তাহলে এই সংসদে আপনারা আগামী 5 বছর যদি সংসদ চলে আপনারা এই অবস্থাতেই থাকবেন। জয় হবে বিএনপি। উচ্চস্বরে কথা বলা শিখুন, প্রতিটা কথার প্রত্যুত্তর দিতে শিখুন। ইটকাজ বা পাথর দেন, পারছেন না আপনারা ফেল করেছেন। অনেকে বলছেন, অনেকে প্রশংসা করছেন যে বিএনপির কাছে পাত্তাই পায়নি বিরোধী দল, যাও কিছুটা পেয়েছে এনসিপির 2-1 জন। আসলে এখানে কি এটা আলোচনার বিষয় যে কোন দলের কাছে পাত্তা পেল না, সেটা আসল বিষয় না। আসল বিষয় ছিল দেশটাকে সংস্কার করা। সেইখানে লাস্ট প্যারাক পুঁতে দিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মী, এবং এটার এখনো কোনো মামলা নেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান এই মামলাটা কেন নেওয়া হচ্ছে না। থানার ভিতর প্রবেশ করে ওসি রুমে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, মাননীয় স্পিকার আপনি জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসিন হলের, আমিও মহসিন হলের ছাত্র। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে। আচ্ছা, নির্বাচনের আগে যদি এমন হইতো এনসিপি বিএনপির সাথে জোট হইয়া নির্বাচন করত তাহলে কেমন হইতো? এখন তো 6টা আসন পাইছে, আমার মনে হয় ডাবল পাইতো, ডাবল কনফার্ম, যদি বিএনপির সাথে থাকতো, বড় দল তো। কিন্তু এনসিপি যদি বিএনপির সাথে আসতো তাহলে এই যে আন্দালিব পার্থ, জুনাইদ সাকি, ভিপি নূর বা এরকম যারা আছে তারা কি পাত্তা পাইতো? আমার মনে হয় না পাত্তা পাইতো। বিএনপির পক্ষে দাঁড়ায় যখন হাসনাত আব্দুল্লাহ চিৎকার করতো, আর পাটোয়ারি যদি যাইতো, পাটোয়ারি পাস করতো কনফার্ম, যদি বিএনপির সাথে থাকতো, যেভাবে চিৎকার করতো নূর, আন্দালিব পার্থ, সাকি, এদের কোনো দরকার হইতো? নিশ্চয়ই না, এরা কোনো দাম পাইতো না। আসলে বিএনপির মধ্যে না ভালো বক্তা দরকার ছিল, যার জন্য ইনাদেরকে নেওয়া হয়েছে। আর এনসিপি যায় নাই, এনসিপি চলে গেল জামাতের সঙ্গে। সর্বনাশটা এখানেই হয়েছে, বুঝছেন? এই যে জুলাই নিয়ে এত কথাবার্তা না, কিছুই করতে হইতো না যদি বিএনপির সাথে এনসিপি থাকতো। মিলও কত সুন্দর, দেখেন, এনসিপি বিএনপি শুনতে কাছাকাছি, ভাই ভাই। যদি এটা হয়ে যেত না, জুলাই নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে হইতো না। একেবারে চোখ বন্ধ করে জুলাই সনদপত্র বাংলাদেশের সবাই হাতে হাতে ধরাই দিত। 20 কোটি সনদপত্র ছাপায়া সিগনেচার কইরা 20 কোটি মানুষের হাতে ধরাই দিত। কারণ পুরা ক্রেডিটটা তো চলে যেত বিএনপি আর এনসিপি। তারা 71ও আছে, তারা আবার 24ও আছে। এরকম একটা হইতোই, বুঝছেন, যদি এনসিপি বিএনপির সঙ্গে থাকতো। ভুলটা হয়েছে ওই জামাতের সঙ্গে যাওয়ার কারণেই কিন্তু আজকে এত কাহিনী। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।